বিভিন্ন প্রশ্নগুলো যে আসছে বিভিন্ন পরীক্ষায় আগে যেগুলো আসছে 20th সেঞ্চুরি পোয়েট্রিটা দেখবো আজকে। এই বাজে কার? রেডিও কার বাজে? রেডিও বন্ধ করো। এই 20th সেঞ্চুরি পোয়েট্রির ব্রিফ কোশ্চেনের অ্যান্সার আমরা দেখব। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় আসছে, তাই আমরা এগুলো গুরুত্বপূর্ণ মনে করি এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলো আছে, তো আমাদের একটু ভালো লাভ হবে আশা করি। হোয়াট ইজ দ্য অকেশন অফ ডিলান টমাস? ডিলান টমাস কবিতা লিখেছে পোয়েম ইন অক্টোবর। এই কবিতাটা সে কোন অকেশনে লিখেছে? পোয়েম ইন অক্টোবর কবিতাটা কোন অকেশনে লিখেছে? এ ওয়ান্ডারফুল লিরিক পোয়েম টু সেলিব্রেট হিজ 30th বার্থ অ্যানিভার্সারি। এই যে আমাদের কবি ডিলান টমাস তার 30তম বার্থ অ্যানিভার্সারি পালন করার জন্য সে কিন্তু এই কবিতাটা লিখেছিল। তো তোমাদের আমি এইটা পরে দেই না, পিডিএফটা পরে দেই। এরপরে দেখো অক্টোবর ব্লাড। অক্টোবর ব্লাড বলতে কি বোঝানো হচ্ছে? অক্টোবর ব্লাড আছে এখানে একটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে কালার্ড অটামনাল লিভস। কালার্ড মানে জানো তোমরা রঙিন, রঙিন যে পাতাগুলো থাকে, শরৎকালের যে রঙিন পাতা, সেই রঙিন পাতাগুলোকে বলা হচ্ছে অক্টোবর ব্লাড। হুইচ হ্যাভ ফলেন ডাউন ফ্রম দ্য ট্রিজ। গাছ থেকে যে পাতাগুলো ঝরে পড়েছে সেগুলোকে বলা হচ্ছে। দেখো খুবই ইম্পর্ট্যান্ট, 15 সালে আসছে আবার 17 সালে আসছে। হ্যাঁ, তার মানে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যেখানে দেখো এটা কিন্তু 13 সালে আসছে, 16 সালে আসছে, তার মানে এগুলো রিপিট করছে কিন্তু একই কোশ্চেন। হোয়েন ওয়াজ দ্য পোয়েম মর্নিং সং রিটেন? মর্নিং সং কবিতাটা কবে লেখা হয়েছিল? মর্নিং সং কবিতাটা লেখা হয়েছিল 1961 সালে। তার প্রথম বাচ্চা ফ্রিডা রেবেকা, এই ফ্রিডা রেবেকা বাচ্চাটা তার হয় যখন, এই বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে সে লিখেছিল। আমরা জানি যে তার হাজব্যান্ড একজন বড় কবি টেড হিউজ, এই যে, তো এই দুজনের সন্তান হয়েছিল। তার নাম ছিল হচ্ছে রেবেকা হিউজ, ফ্রিডা রেবেকা হিউজ। তার জন্মে এই কবিতাটা লেখা হয়েছিল। হোয়াট ইনসিডেন্ট হার্ট সিলভিয়া ভেরি মাচ? কোন ঘটনাটা সিলভিয়াকে খুব বেশি আহত করেছিল? সিলভিয়া প্লাথকে খুব বেশি আহত করেছিল কোন ঘটনা? সিলভিয়া প্লাথস মাদার ডিড নট অ্যালাউ হার চিলড্রেন টু অ্যাটেন্ড দ্য ফিউনারাল অফ হার ফাদার। সিলভিয়ার মা, এই যে আমরা দেখছি এখানে সিলভিয়ার বাবা মা আর সিলভিয়াকে দেখছি, সিলভিয়ার মাকে দেখছি এখানে। তো সিলভিয়ার মা যে কাজটি করেছিল, সিলভিয়ার বাবা মারা গিয়েছিল হচ্ছে তার পায়ের পাতায় ইনফেকশন হয়েছিল, এই ইনফেকশন হওয়ার ফলে সে মারা গিয়েছিল। এবং এই অন্ত্যেষ্টিক্রিয়াতে তার বাবা যখন মারা যায়, এই মারা যাওয়ার সময় যে জানাজা হয়, এই মারা যাওয়ার সময়কার যে অন্ত্যেষ্টিক্রিয়া, এটাতে ওর মা ওদেরকে অ্যাটেন্ড করতে দেয় নাই। এই রিফিউজালটা তাকে খুব বেশি আহত করেছিল, খুব মর্মাহত করেছিল। হোয়াট ডাজ দ্য সেকেন্ড কামিং রেফার টু? আমরা অনেক সময় দেখে থাকি যে বাবা মায়ের মধ্যে ঝগড়াঝাটি থাকে, কিন্তু ছেলে মেয়ের কাছে কিন্তু বাবা মা কেউ বড় কেউ ছোট না, একটু কম বেশি থাকতে পারে, কিন্তু বাবা অন্যায়কারী হলেও সে বাবা, মা খারাপ হলেও সে মা। এই বিষয়টি কিন্তু বাবা মাকেও বুঝতে হয় যে আমি তার জন্য অনেক, আমি তাকে ভালোবাসি অনেক, তার মানে এই না যে আমি তার সব কিছু নিয়ে নিয়েছি, আমি তার সব কিছু পেয়ে গেছি। হোয়াট ডাজ দ্য সেকেন্ড কামিং রেফার টু? এটা দেখো কত গুরুত্বপূর্ণ। 3 বছর আসছে, সেকেন্ড কামিং বলতে কি বোঝায়? আমরা জানি যে যীশু খ্রিস্ট আবার জন্মগ্রহণ করবে, ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে ফিরে আসবে, এটাকেই বলা হয় সেকেন্ড কামিং। আর ফার্স্ট কামিং হচ্ছে উনি যখন আসছিলেন, এটা হচ্ছে ফার্স্ট কামিং।
তো এখানে সেকেন্ড কামিংটা একটু ভিন্ন অর্থ দেখাচ্ছে। ফার্স্ট কামিং হচ্ছে বার্থ অফ ক্রাইস্ট ওয়াজ অ্যাডেড দ্য ক্রিশ্চিয়ান সিভিলাইজেশন, আর সেকেন্ড কামিং হচ্ছে refers to the coming of new destructive good and the reversal of Christian values. তার মানে কবি বলছে যে এই যিশু যে আসছিলেন, যিশু আসার সঙ্গে সঙ্গে খ্রিস্টান সভ্যতা শুরু হয়ে গেছিল। এই তোমরা ই করো তো, শব্দ হয় যারটা সে একটু ই করো, মিউট করো, যখন কথা বলবো তখন ই করো, আনমিউট করো। খ্রিস্টান সিভিলাইজেশন তার মানে বার্থ অফ খ্রিস্ট, এই খ্রিস্টের জন্মের সঙ্গে সঙ্গে যে খ্রিস্টান সভ্যতা শুরু হয়ে গিয়েছিল, এই খ্রিস্টান সভ্যতার যে বিষয়গুলো এগুলো এখন হারায় গেছে, খ্রিস্টান মূল্যবোধগুলো হারিয়ে গেছে, এবং লেখক চাচ্ছেন, কবি চাচ্ছেন যে একটা কিছু আসুক, নিউ ডিস্ট্রাকটিভ গুড, নিউ ডিস্ট্রাকটিভ গড, না নিউ ডিস্ট্রাকটিভ গড, GOD, নিউ ডিস্ট্রাকটিভ গড অ্যান্ড দ্য রিভার্সাল অফ ক্রিশ্চিয়ান ভ্যালু। তার মানে এখানে একটা নতুন একজন ধ্বংসাত্মক গড আসবে। সেই গড কি স্মল গড না বিগ গড? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তার মানে এমন একজন দেবতা আসবে, সে কি করবে, সে ধ্বংস করে ফেলবে এই বর্তমান বিষয়গুলো এবং ক্রিশ্চিয়ান মূল্যবোধগুলোকে ফিরিয়ে আনবে। এটাকে বলা হচ্ছে সেকেন্ড কামিং। ওকে, হোয়াট ডাজ ইলিয়ট মিন বাই আনরিয়াল সিটি? আনরিয়াল সিটি বলতে ইলিয়ট বোঝাচ্ছে লন্ডনকে, যেটি প্রাকৃতিক এবং আত্মিক জীবনের যে উৎসগুলো আছে সেখান থেকে বিচ্যুত হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এটাকে তার কাছে মনে হয়েছে কি এটি হচ্ছে আনরিয়াল সিটি। ন্যাচারাল হলে তো রিয়াল হতো, আনরিয়াল মানে আনন্যাচারাল। হোয়াট ইজ দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম দ্য ওয়েস্টল্যান্ড? শেষ বাক্যটা কি? শান্তি, শান্তি, শান্তি। এটি হচ্ছে কবিতার শেষ লাইন, দ্য ওয়েস্টল্যান্ডের। হু ইজ মাইকেল অ্যাঞ্জেলো? মাইকেল অ্যাঞ্জেলো আমরা জানি যে খুবই বড় ধরনের একজন কবি, স্কাল্পটর, উনি ভাস্কর, পেইন্টার এবং কবিও। আর্লি সেঞ্চুরির উনি একজন আর্টিস্ট, ড্রয়িং করতো। আমরা ওনার নাম পড়েছি হচ্ছে কোথায়, ফ্রা লিপ্পোলিপ্পি না অ্যান্ড্রিয়া ডেল সার্টোতে পড়েছিলাম। এরপরে হোয়াই ডাজ ইয়েটস ওয়ান্ট টু গো টু দ্য লেক অফ ইনস্প্রি? লেক অফ ইনস্প্রিতে কবি কেন যেতে চায়? হি ওয়ান্টস টু গো টু লেক অফ ইনস্প্রি টু এস্কেপ ফ্রম দ্য ফিভার অ্যান্ড ফেট অফ হিজ লাইফ। জীবনের ক্লান্তি, অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার জন্য উনি চলে যাচ্ছেন কোথায়? লেক আইল অফ ইনস্প্রিতে। হোয়াট ইজ টেরিবল বিউটি? টেরিবল বিউটি বলতে বোঝায় যে গুরুত্বপূর্ণ অর্জন, যে অর্জনটা সহজে আসে নাই, মৃত্যু ও রক্তের বিনিময়ে এসেছে, যেমন বাংলাদেশের স্বাধীনতা। এটি একটি টেরিবল বিউটি। তার মানে রক্তের মাধ্যমে এই ফ্রিডম এসেছে, টেরিবল বিউটি। হু ইজ মডগান? মডগান কে? তিনজন মহিলা ছিল যার সাথে WB ইয়েটসের রোমান্টিক সম্পর্ক ছিল। তার মধ্যে একজন হচ্ছে মডগান, এবং তার কবিতায় উনি খুব গুরুত্বপূর্ণভাবে এসেছেন, বারবার এসেছেন মডগান। এবং মডগান একজন রিভলিউশনারি ছিলেন, বিপ্লবী ছিলেন। হু ইজ অ্যাড্রেসড বাই সিলভিয়া প্লাথ ইন দ্য পোয়েম দ্য রাইভাল? রাইভাল কবিতাতে উনি কাকে সম্বোধন করে রাইভালটা লিখেছেন, এবং মূলত রাইভাল কে এই কবিতায়? তার প্রতিদ্বন্দ্বী কে? হার হাজব্যান্ড ইজ অ্যাড্রেসড বাই সিলভিয়া প্লাথ ইন দ্য পোয়েম দ্য রাইভাল। আমরা তার হাজব্যান্ডকে দেখলাম। হোয়াট উইল দ্য পোয়েট বিল্ড ইন দ্য লেক আইল অফ ইনস্প্রি? লেক আইল অফ ইনস্প্রিতে কবি কি বিল্ড করবেন? দ্য পোয়েট উইল বিল্ড এ স্মল কেবিন
অর হার্ট, একটি ছোট কেবিন তৈরি করবেন বা কুঁড়ে ঘর তৈরি করবেন লেক আইল অফ ইনস্পিরিতের, হ্যাঁ, বসবাস করার জন্য। হোয়াট ডাজ ফ্যালকন স্ট্যান্ড ফর? ফ্যালকন একটি বাজ পাখি। এখানে আমরা একটা ফ্যালকনের ইমেজ দেখেছিলাম। এই ফ্যালকন অ্যাকচুয়ালি কাকে সিম্বলাইজ করছে। সেকেন্ড কামিং কবিতায় ফ্যালকন ইজ এ হক। ফ্যালকন হচ্ছে একটি হক, মানে হচ্ছে যে পাখি শিকার করে, বাজ পাখি, শিকারী পাখি। ট্রেন টু হান্ট, তাকে করা হয়, প্রশিক্ষণ দেওয়া হয় শিকার করার জন্য, যারা ছোট ছোট পাখিগুলোকে শিকার করে। এই কবিতায়, সেকেন্ড কামিং কবিতা, দ্য ফ্যালকন ইজ ইউজ এজ এ সিম্বল অফ ম্যানকাইন্ড, মানুষের প্রতীক, মানব জাতির প্রতীক, তাদের বুদ্ধিমত্তা, বিজ্ঞান, প্রযুক্তি, যুক্তিবাদ, এইগুলোর প্রতীক হচ্ছে ফ্যালকন। হোয়াট ইজ দ্য পোয়েম ইস্টার 1916 অ্যাবাউট? 1916, ইস্টার 1916 অ্যাকচুয়ালি কী নিয়ে লেখা? দ্য পোয়েম ইজ অ্যাবাউট ন্যাশনালিস্ট রাইজিং, জাতীয়তাবাদী রাইজিং বা আপরাইজিং আন্দোলন, জাতীয়তাবাদী আন্দোলন, যেটা আইরিশ পিপুল করেছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে 1916 সালের ইস্টার উইকে। এটিকেই বলা হয় ইস্টার 1916। নেম সাম ওয়াটার ক্রিয়েচার্স উই ফাইন্ড ইন দ্য পোয়েম ইন অক্টোবর। পোয়েম ইন অক্টোবর কবিতায় আমরা যে কিছু প্রাণীর নাম দেখি, ওয়াটার ক্রিয়েচার, সেগুলোর নাম বলো। সেগুলো হচ্ছে মাসেল, হিরন, সিগাল, স্নেল। হ্যাঁ, মাসেল, এই যে মাসেল, এটাকে বলা হয় মাসেল। এটি হচ্ছে হিরন, এটি সিগাল, আর এটি হচ্ছে স্নেল। তার মানে হচ্ছে ঝিনুক, বক, তারপরে তোমার সিগাল, আর এটা হচ্ছে তোমার শামুক। হাউ ডাজ ম্যাডাম সসস্ট্রিজ ফোরটেল? ম্যাডাম সসস্ট্রিজ কীভাবে ফোরটেল করে? ম্যাডাম সসস্ট্রিজ ফোরটেলস উইথ দ্য হেল্প অফ হার ট্যারট প্যাক অফ কার্ডস। 78 কার্ডের একটা খেলা আছে, 78 কার্ডস। এই 78 কার্ড দিয়ে একটা খেলা খেলে সে ভবিষ্যৎবাণী করে। হোয়াট ডাজ দ্য ব্লাইন্ডনেস অফ ওয়ান আই দ্য মার্চেন্ট সিম্বলাইজ? আমরা দেখেছি যে নাবিকের এক চোখ অন্ধ। এই এক চোখ অন্ধ দিয়ে মূলত কি বোঝানো হয়েছে? এটা বোঝানো হয়েছে যে তার ধর্মের চোখ নাই। তার এক চোখ অন্ধ বলতে ধর্মের চোখ, ভালো চোখ তার নাই, তার দৃষ্টিটা হচ্ছে ভালোর দিকে নাই। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রোজ? আই রোজ ইন এ রেইনি অটাম। রেইনি অটাম, বর্ষা ভরা, বৃষ্টি ভরা শরতে আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে এখানে রোজ বলতে বোঝাচ্ছে বর্ন, আই ওয়াজ বর্ন। ডিলান টমাস অক্টোবরে জন্মগ্রহণ করেছিল এবং তখন অটাম, এবং সেই সময় বৃষ্টি হচ্ছিল। হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু সেল টু দ্য হলি সিটি অফ বাইজেন্টিয়াম? বাইজেন্টিয়ামের পবিত্র নগরীতে কেন কবি সেল করেন? কবি কেন যেতে চান? দ্য পোয়েট ওয়ান্টস টু সেল টু দ্য হলি সিটি অফ বাইজেন্টিয়াম বিকজ অফ বিং ওল্ড অ্যান্ড আনফিট। কারণ সে হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে এবং আনফিট হয়ে গেছে। আনফিট মানে তোমরা জানো যে তার শক্তি কমে গেছে। এই শক্তি কমে যাওয়ার কারণে সে কিন্তু কি চাচ্ছে এখন? সে চাচ্ছে যে সে আর এখানে থাকবে না, সে সেই পুরাতন পবিত্র নগরী বাইজেন্টিয়ামে চলে যাবে। ফর দ্য ওয়ার্ল্ড অফ দ্য সেন্সেস দ্য পোয়েট ওয়ান্টস টু সেল টু দ্য হলি অফ বাইজেন্টিয়াম। কারণ এই যে ইন্দ্রিয়ের যে জগৎ, ইন্দ্রিয়ের জগৎ বলতে পার্থিব জগতের সাথে সে বেমানান হয়ে গেছে। এখন সে পবিত্র নগর, পবিত্র শহর চলে যাবে, যেটি ইন্দ্রিয়ের মধ্যে না,
যেটি হচ্ছে আত্মিক জগতে চলে যাবে। তো বাইজেন্টিয়াম কোথায় আমরা একটু দেখে নেই। এটি সেই বাইজেন্টিয়াম শহর এবং এটি অবস্থিত হচ্ছে এখানে। তোমরা যারা দেখতে পাচ্ছ খেয়াল করো যে এই জায়গাটা বাইজেন্টিয়াম, এই কালো যে জায়গাটা আমি দেখাচ্ছি যে কালো জায়গাটা আসলে কোন জায়গায়। তোমরা জানো যে এই যে এইটা হচ্ছে তোমার তুরস্ক, এটা হলো কি বললাম তুরস্ক, এই যে তুরস্ক, আর এখানে এই যে গ্রিস। এই তুরস্কের যে মাঝখানে এই জায়গাটাকে বলা হতো বাইজেন্টিয়াম। ইউরোপ এবং এশিয়ার মাঝামাঝি জায়গাটাকে বাইজেন্টিয়াম বলা হতো। হাউ ইজ দ্য ওয়েদার অন দ্য হিল টপ ইন দ্য পোয়েম অফ অক্টোবর? পোয়েম ইন অক্টোবর কবিতার হিল টপের আবহাওয়া কেমন ছিল? আবহাওয়া ছিল ব্রাইট। হাউ ডাজ সিলভিয়া প্লাথ মেক এ কম্পারিজন বিটুইন চাইল্ড অ্যান্ড এ ক্যাট? বিড়ালের সাথে শিশুর তুলনা করেছেন কিভাবে? সিলভিয়া তুলনা করেছেন এভাবে যে একটি বিড়ালও মায়ের নিপলে চুকচুক করে দুধ খায়, ইন দ্য সেম ওয়ে একটি বিড়ালও খায়। একটি বাচ্চা যেমন খায় একটি বিড়ালও সেভাবেই বুকের দুধ খায়। প্রুফক want to be Lazarus. What does Prufrock want to be Lazarus? এটা হোয়াট হবে না, এটা হোয়াই হবে। প্রুফক কেন ল্যাজারাস হতে চায়? তো ল্যাজারাসকে এটা জানলে আমাদের সুবিধা হয়। তোমার ল্যাজারাস হচ্ছে মরিয়ম, বিবি মরিয়মের ভাই হবে হয়তো, এরকমই একজন। যাই হোক আমরা দেখে নেই এখানে কি লেখা আছে। হিব্রুতে ল্যাজারাস শব্দের অর্থ হচ্ছে এলিজার, যার অর্থ হচ্ছে গড হ্যাজ হেল্পড। আইদার অফ টু ফিগার্স মেনশন ইন দ্য নিউ টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্ট আমরা জানি যে একটি ধর্মগ্রন্থ, সেখানে নাম উল্লেখ করা আছে। এখানে ল্যাজারাসের একটা অলৌকিক ঘটনা দেওয়া আছে যে যীশুখ্রিস্ট তাকে মৃত মানুষকে জীবন দিয়েছিলেন। Lazarus of beauty was the brother of Martha and Mary and lived at Bethany near Jerusalem. জেরুজালেমের কাছে বেথানিতে এই মার্থা এবং ম্যারি কি করতো? বেঁচে ছিল। এবং এই মার্থা এবং ম্যারির ভাইয়ের নাম হচ্ছে ল্যাজারাস। এবং ল্যাজারাস হচ্ছে সেই ব্যক্তি যে মারা গিয়েছিল, পরে তাকে জীবিত করে হচ্ছে যীশুখ্রিস্ট। এই জন্য প্রুফক ওয়ান্টস টু বি ল্যাজারাস। প্রুফক ইমেজিনস হিমসেলফ টু বি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ডেড পিপল। সে মনে করে যে সে আসলে মৃত। প্রুফক আসলে মৃত ব্যক্তির প্রতিনিধি, তাই সে জীবিত হতে চায়, কারণ সে মরে গেছে, তাকে জীবিত করা দরকার। হাউ ডাজ প্রুফক ভিজুয়ালাইজ ডেথ? মৃত্যুকে সে কিভাবে দেখে? প্রুফক ভিজুয়ালাইজেস ডেথ, the eternal footman coming near him and mocking at his cowardice. Naturally he is afraid of death. তার মানে তার মনে হয় যে মৃত্যু হচ্ছে একটা পথচারীর মতো, যে তার তার দিকে আসছে, তার সঙ্গে সঙ্গে আসছে এবং তার ভীরুতাকে বিদ্রুপ করছে। তার মানে সে মৃত্যুকে ভয় পায়। হাউ ডাজ ডিলান টমাস সেলিব্রেট হিজ বার্থডে? ডিলান টমাস কিভাবে তার বার্থডেকে সেলিব্রেট করেন? ডিলান টমাস সেলিব্রেটস হিজ বার্থডে বাই অবজার্ভিং দ্য গেমস অফ ওয়াটার ক্রিয়েচার্স। প্রাণী মানে জলপ্রাণীরা কিভাবে খেলাধুলা করে, মাছেল কিভাবে খেলে, হিরণ, সিগাল এবং পাখিরা কিভাবে গান গায়, এইগুলো উপভোগ করেই সে মূলত তার জন্মদিনটা উপভোগ